হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। অনলাইন কোচিং ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আজকে একটা দারুণ টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সো একটা দারুণ তথ্যবহুল একটা ইনফরমেটিভ একটা প্রবন্ধ আমরা পড়তে যাচ্ছি, যেটা রচনা করেছেন একজন বিখ্যাত গবেষক এবং লেখক বাংলাদেশের হুমায়ুন আজাদ। বাংলা ভাষার জন্মকথা। এতদিন বাংলা পড়লাম, বাংলা ভাষায় একদম তোমাদের সাথে কথা বলছি। তো এই বাংলা ভাষাটার জন্ম কোথা থেকে এলো? সবকিছুরই একটা জন্ম আছে, একটা জন্মস্থান আছে, একটা বংশ আছে। তুমি হঠাৎ করেই টুক করে পড়োনি পৃথিবীতে, তোমাকে কেউ জন্ম দিয়েছে, তোমার কিন্তু জন্ম আছে। সেটা হতে পারে একটা গাছের, যার জীব আছে তারে কিন্তু একটা জন্ম আছে। সো বাংলা, বাংলা যে একটা টপিক, বাংলার যে ভাষা, সেই ভাষারও কিন্তু জন্ম আছে। সেই জন্ম, তার ইতিহাস, হ্যাঁ, তার বংশধররা কে, সেটা নিয়ে আমরা জানবো। আর এটা বলে রাখি যে হুমায়ুন আজাদ একজন বিখ্যাত লেখক এবং গবেষক। তো তাকে নিয়ে অনেক সমালোচনা আছে। তো সমালোচনাগুলোকে তোমরা বাদ দিয়ে তার ক্রিয়েটিভিটিকে তোমরা সমর্থন জানাও। তার লেখনীগুলোকে বিশেষভাবে গুরুত্ব দাও। তার লেখনীর মধ্যে বিশেষ একটা মজা আছে, যেটা তুমি পড়বা তো বুঝতে পারবা। তো বাংলা ভাষার জন্মকথা, এটার মেইন উদ্দেশ্য, মেইন টপিকটার উদ্দেশ্যই হচ্ছে যে বাংলা ভাষা সম্পর্কে যেন আমরা ভালোভাবে তার ইতিহাসটা সম্পর্কে জানতে পারি। বাংলা ভাষা কোথা থেকে এসেছে, হুম, তার অতীত কালটা, এবং তার ভবিষ্যৎ। ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ হচ্ছে তার পরিবর্তন হয়ে যাওয়া। সো এটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথমেই বলে রাখি যে আমার ক্লাসগুলো করার আগে আমি বলেছিলাম যে তোমাদের দাগাতে হবে। আর এই প্রবন্ধটা খুবই ছোট। সো ছোট ছোট কিছু টপিক রয়েছে, সেগুলো আমি খুব বিস্তারিতভাবে, খুব সুন্দরভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে তোমরা কি শব্দার্থ এবং টিকাগুলো দেখে নাও, এবং পাঠের উদ্দেশ্য তো আমি বলে দিলাম, এবং পাঠ পরিচিতি একদম ঠোঁটস্থ মুখস্থ অন্তস্থ করে নাও, ঠিক আছে? বাংলা ভাষার জন্মকথা প্রবন্ধটি হুমায়ুন আজাদের কত নদী সরোবর বাংলা ভাষার জীবনী গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। আর হুমায়ুন আজাদ হচ্ছে 1947 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন, এবং তিনি খুব বেশি দিন হলো না মারা গেছেন। তিনি 2004 সালে জার্মানির মিউনিখ শহরে কিন্তু মৃত্যুবরণ করেন। তো ঠিক আছে, আমরা এখন শুরু করছি। বাংলা ভাষার জন্মকথা, খুবই ইনফরমেটিভ একটা প্রবন্ধ। তো বলে রাখি, বাংলা ভাষা জন্মকথা যখন আমরা পড়া শুরু করবো, যে বাংলা ভাষাটা আসলে ভাষাটা কি, ভাষাটা একটা সংজ্ঞা দিতে পারি আমরা। তো সংজ্ঞাটা হচ্ছে এরকম হতে পারে। সংজ্ঞাটা কেমন হতে পারে দেখো, যে সাধারণভাবে আমরা যেটা বলি যে বাকযন্ত্রের দ্বারা সৃষ্ট অর্থবোধক ধ্বনির সংকেতের সাহায্যে মানুষের ভাব প্রকাশের মাধ্যমে হচ্ছে ভাষা। অত কিছু মনে রাখার দরকার নেই, যে বাকযন্ত্র থেকে যেটা নিঃসৃত হয়, এবং সেটা যদি মানুষের ভাব প্রকাশের মানে তোমার কি বলবো, যেটা তোমার হচ্ছে তোমার বুঝতে সুবিধা হয়, যে জিনিসটা তুমি বুঝতে পারছো, ঠিক আছে? আহ যে জিনিসটা বোঝার, সেটাই হচ্ছে কিন্তু ভাষা। তুমি যদি না বোঝো, আহ সেটা হতে পারে কুকুর যখন চিল্লায় বা পাখি যখন ডাকে, তখন কি তুমি কিছু ওর ভাষা বুঝতে পারো? তো মনের ভাব কি প্রকাশ করতে পারে কুকুর বা পাখি বা অন্য কিছু জীবজন্তু? তারা মনের ভাব প্রকাশ করতে পারে না। সো ওইটা হচ্ছে তাদের আওয়াজ, ওটা কিন্তু ভাষা নয়। যখনই মানুষের মনের ভাব প্রকাশ পাবে, এবং সেটা হচ্ছে বাকযন্ত্রের সাহায্যে সৃষ্ট ধ্বনি হবে, তখনই কিন্তু সেটা ভাষা হবে। এবং ভাষা কিন্তু হচ্ছে সবসময় কিন্তু একই থাকে না। সেটা কিন্তু দেশ কাল এবং পরিবেশ ভেদে, ঠিক আছে, সেটা কিন্তু পরিবর্তন হতে থাকে। কিসের? তিনটা মাধ্যমে পরিবর্তন হতে থাকে। দেশ কাল এবং পরিবেশ ভেদে কিন্তু পরিবর্তন হতে থাকে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে থাকি, যে বর্তমানে পৃথিবীতে কিন্তু 3,500-এর বেশি কিন্তু ভাষা প্রচলিত আছে এখন পর্যন্ত। বর্তমানে পৃথিবীতে 3,500-এর বেশি ভাষা প্রচলিত আছে, এবং এতগুলো ভাষা, তাদের কিন্তু ভাষা বংশ রয়েছে। তো ভাষা বংশ কিন্তু বেশি না, জাস্ট 12টা ভাষা বংশ রয়েছে। মনে রাখো, জাস্ট 12টা ভাষা বংশ আছে, বংশধর যেগুলা আছে বলে। আমরা যেমন বলি যে আমাদের বংশধর হচ্ছে চৌধুরী বংশ, হ্যাঁ, বা বলতে পারি যে আমাদের সর্দার বংশ। তো যেরকম আমাদের বংশ থাকে, তো সারা পৃথিবীর যে ভাষাগুলো আছে, তার মধ্যে হচ্ছে 12টা ভাষা বংশ রয়েছে। তার মধ্যে হচ্ছে খুব বিখ্যাত একটা ভাষা বংশ হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, এবং সেখান থেকে কিন্তু বাংলা ভাষার কিন্তু উৎপত্তি। সেই ভাষা বংশ থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি। এবং ভাষাভাষীর দিক থেকে যদি আমরা দেখি, তাহলে হচ্ছে ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে কিন্তু বাংলা কিন্তু পৃথিবীর 4র্থ বৃহৎ মাতৃভাষা।
এখন তোমরা বলছো যে শুধু কি বাংলাদেশি বাংলা ভাষা ইউজ করে? না, বাংলা ভাষা কিন্তু শুধু বাংলাদেশে কিন্তু ইউজ করে না, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, বিহার, উড়িষ্যা, আসাম এই এই অঞ্চলগুলোতেও কিন্তু কিন্তু বাংলা ভাষা কিন্তু ব্যবহার করা হয়, ঠিক আছে? এবং বলা চলে যে বাংলা ভাষা যে একটা ইতিহাস হয়েছে খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তোমরা আমি অনেকেই দেখি যারা ক্লাস 8-এ পড়ো, এই জিনিসটা বুঝতে পারো না, বা তোমাকে অনেকে বোঝাতে পারে না, যার কারণে তোমরা স্কিপ করে ফেলো। তোমাদের একটা দারুণ খবর দিই, যে এইটা করার পরেই, আমরা প্রবন্ধটা পড়ার পরেই একটা সুন্দর একটা চার্ট আমরা স্লাইডে তোমাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে। এই ছোট এই বিশাল প্রবন্ধটার, বিশাল না, ছোটই প্রবন্ধ, এই ইনফরমেশনটাকে আমি খুব সুন্দরভাবে ছোটভাবে এনেছি, যাতে তোমাদের বোঝা সুন্দর হয়, তোমরা সহজে কিন্তু বুঝতে পারবা, ঠিক আছে? তো আমরা প্রবন্ধটা শুরু করছি। আচ্ছা, কোথা থেকে এসেছে আমাদের বাংলা ভাষা? ভাষা কি জন্ম দেয় মানুষের মতো? প্রশ্ন, ঠিক আছে? বা যেমন বীজ থেকে গাছ জন্মে তেমন ভাবে জন্ম নেয় ভাষা? না, ভাষা মানুষ বা তরুর মতো কিন্তু জন্ম নেয় না। বাংলা ভাষাও মানুষ বা তরুর মতো জন্ম নেয়নি, কোনো কল্পিত স্বর্গ থেকেও কিন্তু আসেনি। আসলে ভাষা একটা পরিবর্তন, এবং পরিবর্তনের দ্বারাই কিন্তু এটা সৃষ্টি, এবং মানুষের মুখে মুখেই কিন্তু এটা সৃষ্টি, এবং দেশ কাল পরিবেশ ভেদে কিন্তু এটার কিন্তু পরিবর্তন ঘটেই যাবে, ঠিক আছে? এখন আমরা যে বাংলা ভাষার কথা বলছি রিসেন্টলি বা বর্তমানে কথা বলছি, 1000 বছর আগে কিন্তু তার ঠিক এরকম ছিল না। 1000 বছর পরেও কিন্তু ঠিক এরকম থাকবে না, কারণ ভাষার ধর্মই হচ্ছে পরিবর্তন হয়ে যাওয়া, ঠিক আছে? ভাষার ধর্মই হচ্ছে বদলে যাওয়া। বাংলা ভাষার আগেও এদেশে ভাষা ছিল কিন্তু, ঠিক আছে? এ ভাষায় এদেশের মানুষ কথা বলতো, গান গাইতো, কবিতা বানাতো। মানুষের মুখে মুখে বদলে যায় কিন্তু ভাষার ধ্বনি, রূপ বদলে যায় শব্দের, বদল ঘটে কিন্তু অর্থের, ঠিক আছে? অনেকদিন কেটে গেলে মনে হয় ভাষাটি একটি নতুন ভাষা হয়ে উঠেছে। 3-4 বছর, 10 বছরের ব্যবধানে কিন্তু সেটা বোঝা যায় না। সেটা যখন 1000-2000 বছর যখন সেটা টোটালি চলে যায়, তখন কিন্তু আমরা বুঝতে পারি না এইখান থেকে এই ভাষা, এটা যে একটা ডিস্টেন্স, এই ডিস্টেন্সের মধ্যে ভাষাটা যে কতটুকু পরিবর্তন হয়েছে, তখন কিন্তু এটা আমাদের চোখের মধ্যে পড়ে, বা আমরা বুঝতে পারি, বা আমাদের অন্য প্রজন্ম সেটা বুঝতে পারে, যখন আমরা এখন বুঝতে পারছি। আর সে ভাষার বদল ঘটে কিন্তু জন্ম হয়েছে কিন্তু বাংলা ভাষার, ঠিক আছে? আজ থেকে 100 বছর আগেও কারো কোনো স্পষ্ট ধারণা ছিল না বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে, ঠিক আছে? 100 বছর আগেও কোনো ধারণা ছিল না যে বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে। কেউ জানতো না কত বছর, কত বয়স এ ভাষার। সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় কিন্তু বাংলা ভাষায়। হ্যাঁ, যেমন হচ্ছে ধরো হচ্ছে চন্দ্র, হ্যাঁ, এই যে আহ চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য, এগুলো কিন্তু সংস্কৃত ভাষা। আমি আরো ডিটেইলসে যাব, একটু নিচে আসবা, নিচে আসার পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে সংস্কৃত ভাষাটা কি। একটু একটু ওয়েট করো, ঠিক আছে? আমি বলছি, সব বুঝাই বলছি। আচ্ছা, আহ, আজ থেকে 100 বছর আগেও কোনো স্পষ্ট ধারণা ছিল না যে কোথা থেকে ভাষাটার সৃষ্টি হয়েছে। আচ্ছা, সংস্কৃত ভাষার অনেক শব্দ ব্যবহৃত হয় বাংলা ভাষায়। একদল লোক মনে করতেন ওই সংস্কৃত ভাষায় কিন্তু বাংলার জননী। আগে মনে করা হতো যে সংস্কৃত ভাষা থেকেই বাংলার সৃষ্টি হয়েছে, এবং খুব মজা ভাবে, খুব ফানি ভাবে বলা হতো যে বাংলা সংস্কৃতির মেয়ে। এখানে মেয়ে, ভাষাকে কিন্তু হচ্ছে মাদার, মায়ের সঙ্গে তুলনা করা হয়, যেহেতু একটা মিষ্টি। হ্যাঁ, ঠিক আছে, মা খুব নরম, ভাষা যেমন আগলে রাখে, মনের ভাব প্রকাশে সাহায্য করে, সেরকম মাও কিন্তু সেই কাজটাই করে, তোমাকে প্রোটেক্ট করে, ভাষার মতোই কিন্তু। সো ভাষাকে কিন্তু মায়ের সাথে তুলনা করা যেতে পারে। তবে দুষ্টু মেয়ে, যে মায়ের কথা মতো চলেনি আসলে। ভাষা, আমি বাংলা ভাষা বলেছি, যে কোনো ভাষায় বলো, ভাষার হচ্ছে অর্থই পরিবর্তন হয়ে যাবে। আর সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ যে তার যে বৈশিষ্ট্য, যে আহ, সেটা হচ্ছে কিন্তু আহ, কথা বলতে পারবো না, সংস্কৃত ভাষায় তোমরা কথা বলতে পারবো না, সেটা হচ্ছে লেখনীর মাধ্যমে প্রকাশ করা যায়। এবং সেই ভাষাটা হচ্ছে খুব গুরুগম্ভীর এবং তৎসম শব্দবহুল। সেটা কিন্তু কথাবার্তার জন্য উপযোগী নয়, সেটা বলতে পারো তোমরা সংলাপ বা বক্তৃতার জন্য কিন্তু উপযোগী নয়। সেটা কিন্তু লেখনীর মাধ্যমে কিছু বিধিবদ্ধ নিয়ম কানুনের আয়তায় কিন্তু সংস্কৃত শব্দটা পড়ে। আসলে সেটা কোনো পরিবর্তন নয়, এটা কিন্তু অপরিবর্তনীয় একটি কি ভাষা বলা চলে, ঠিক আছে? সংস্কৃত ভাষা হচ্ছে অপরিবর্তনীয় ভাষা, সেটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু রুলস অ্যান্ড রেগুলেশনস, কিছু কন্ডিশনস, টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনটেন করে সংস্কৃত ভাষাটা কিন্তু চলে। কিন্তু বাংলা ভাষা সেরকম নয়, সেটা অটোমেটিক্যালি প্রতি সেকেন্ডে সেকেন্ডে, সেটা ঘন্টায় ঘন্টায় পরিবর্তন হতে পারে, না চলে চলে অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে? মানে মায়ের কথা না শুনে শুনে অন্যরকম হয়ে গেছে আর কি। তবে 19 শতকে আরেক দল লোক ছিলেন, যারা মনে করতেন বাংলার সাথে সংস্কৃতের বেশ সম্পর্ক হচ্ছে বেশ দূরের।
ঠিক আছে। 19 শতক মানে হচ্ছে সালের 1800 সালের পরপরই যে সালটা চলে আসে 100 বছর, সেটাকে বলা হচ্ছে 19 শতক, 1800 সাল। ঠিক আছে। তাদের মতে বাংলাটি সংস্কৃতের কন্যা নয়, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি কিন্তু ঘটেনি বাংলার। আমি যেটা আগেই বলেছিলাম, বাংলার উৎপত্তি ঘটেছে কিন্তু ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। ঠিক আছে। ইন্দো মানে হচ্ছে ভারতীয়, তোমরা আরো বুঝতে পারবে। আমি শুরু করছি, এখন তো শুরু করলাম, জাস্ট ঢুকছি, মেইন টপিকে ঢুকছি। আচ্ছা, ঘটেছে, আচ্ছা, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, ঘটেছে অন্য কোনো ভাষা থেকে। ঠিক আছে। সংস্কৃত ছিল সংস্কৃত ছিল সমাজের উঁচু শ্রেণীর মানুষের লেখার ভাষা। সেটা সেটা শুধু ছিল কিন্তু লেখার ভাষা, যারা পণ্ডিতরা ইউজ করতো, কবিরা ইউজ করতো। তোমরা কিন্তু কবিতায় অনেক সময় এই কবিতার লাইনগুলো দেখতে পাবা। আহ, সেটা হতে পারে যে হচ্ছে যে তোমার সাথে কি আমি সাক্ষাৎ করিবার পারি। এটা এটা কিন্তু হচ্ছে সংস্কৃত ভাষা। ঠিক আছে। আহ, আর আমরা ক্যাজুয়ালি যেটা বলি যে তোমার সাথে কি আমি দেখা করতে পারি, এটা হচ্ছে প্রাকৃত ভাষা। তখন আর একটু ইন ডিটেইলে আমি বলছি, জাস্ট একটু ওয়েট করো। ঠিক আছে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? মানুষের মুখে মুখে বলতে যায় কিন্তু ভাষার ধ্বনি, এটা তো হয়ে গেছে। আচ্ছা, অর্থাৎ সরাসরি সংস্কৃত ভাষা থেকে উৎপত্তি ঘটেনি বাংলার, এবং সংস্কৃত ভাষাটা কিন্তু মানুষের লেখার ভাষা নয়, তা কথ্য ছিল না। মানে মানুষ কথার সময় সংস্কৃত ভাষা ব্যবহার করতো না, কথা বলতো মানুষেরা নানা রকম প্রাকৃত ভাষা। আসলে প্রাকৃত ভাষাটা কি? মানুষ যে ভাষায় কথা বলে, সাধারণ ভাষায় যে ভাষায় কথা বলে, সেটাই হচ্ছে কি প্রাকৃত ভাষা। জাস্ট দাগিয়ে রাখো যে প্রাকৃত ভাষা হচ্ছে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের কথ্য ভাষা। যেমন বাংলাদেশি আহ আঞ্চলিক ভাষা যে একটা ভ্যারাইটিস, হ্যাঁ, ভেরিয়াস ধরনের একটা ভাষা রয়েছে। যেমন ধরো দিনাজপুরের একটা শুদ্ধ ভাষা, সেটা হতে পারে তোমার নোয়াখালী, হ্যাঁ, বরিশালদের ভাষা কিন্তু অনেক সময় বোঝা যায় না। ঠিক আছে। তাদের আঞ্চলিক ভাষার যে একটা পরিবর্তন, সেই পরিবর্তন যে ভাষাগুলো রয়েছে আঞ্চলিক ভাষাগুলোকে, সেই আঞ্চলিক ভাষাগুলোকে কিন্তু আমরা প্রাকৃত ভাষা বলতে পারি। তারা বিশ্বাস করতেন যে সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। এবার এটা অন্য একটা টপিক, যে প্রাকৃত ভাষা থেকে উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। তোমরা ঘাবড়ানোর কিচ্ছু নেই, আমি আবার ইন ডিটেইলে তোমাদের একটা চার্ট নিয়ে যাব। সেটা ভিডিওর শেষে একটা সুন্দর চার্ট আমি তৈরি করেছি, সেই চার্ট দেখলেই তোমরা বুঝতে পারবা। কিন্তু নানা রকম প্রাকৃত ছিল ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে। যেহেতু যে ভাষাটা আছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, সেই ভাষা বংশ থেকে দুটি শাখা পাওয়া যায়। সেটা হচ্ছে শতম এবং কেন্তুক। কেন্তুক ভাষাটা ব্যবহার করা হতো হচ্ছে ইউরোপে। ঠিক আছে। ইউরোপ অঞ্চলগুলোতে, মানে দক্ষিণ দিকে, দক্ষিণ পশ্চিমে। আর হচ্ছে ভারতীয়, ইন্দো ইউরোপীয়। ইন্দো মানে হচ্ছে ভারতীয়, ভারতে হচ্ছে পূর্বের হচ্ছে বাংলাদেশ, ভারত। সো সেখানে যেটা ভাষা ব্যবহার করা হতো, সেখানে হচ্ছে শতম ভাষা ব্যবহার করা হতো। এবং শতম ভাষার যে ক্যাটাগরি গুলো আছে, সেখানেও শ্রেণীবিন্যাস করা আছে। সেই শ্রেণীবিন্যাসের মধ্যে যে ভারতীয় ভাষা পাওয়া যায়, সেই কিন্তু ভারতীয় ভাষা থেকে কিন্তু মূলত এই প্রাকৃতের সৃষ্টি, প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি। ঠিক আছে। এ সম্পর্কে প্রথম স্পষ্ট মত প্রকাশ করেন হচ্ছে জর্জ আব্রাহাম গিয়ারসন, একজন ভাষা তত্ত্ববিদ। জর্জ আব্রাহাম গিয়ারসন আয়ারল্যান্ডের। ঠিক আছে। আয়ারল্যান্ডের বহু প্রাকৃতের একটির নাম হচ্ছে মাগধী প্রাকৃত। মাগধী একটা অঞ্চল। তো সেই অঞ্চলের যে আঞ্চলিক ভাষা, সেই আঞ্চলিক ভাষাকে এখানে বলা হচ্ছে যে মাগধী প্রাকৃত। যেমন আমরা বলতে পারি যে বরিশালের আঞ্চলিক ভাষা, দিনাজপুরের আঞ্চলিক ভাষা, ঢাকার আঞ্চলিক ভাষা, সেগুলোকে সেরকম হচ্ছে মাগধী প্রাকৃত ভাষা। এবং প্রাকৃত ভাষা হচ্ছে আঞ্চলিক ভাষার পর্যায়ে পড়ে। তার মতে মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। আসলে মাগধী অঞ্চলটি হচ্ছে ভারতের পূর্বাঞ্চলে, সেহেতু মাগধী প্রাকৃতের কোনো পূর্বাঞ্চলীয় রূপ থেকে জন্ম নেয় বাংলা ভাষা। পরে বাংলা ভাষার উদ্ভব উদ্ভব ও বিকাশের বিস্তৃত ইতিহাস রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। জাস্ট দাগিয়ে রাখো, ওকে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ইনিও কিন্তু ভাষা তত্ত্ববিদ বা ভাষা সাহিত্য সম্পর্কে গবেষক। ঠিক আছে। এবং আমাদের চোখে স্পষ্ট ধরা দেয় বাংলা ভাষার ইতিহাস। যে ইতিহাস বলার জন্য আমাদের একটু পিছিয়ে যেতে হবে। সে পিছিয়ে যেতে হবে প্রায় হচ্ছে 5,000 বছর আগে। 5,000 বছর আগে সেই ইন্দো ইউরোপীয় রাজবংশের দিকে, ভাষা বংশ যে রয়েছে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ, সরি, ইন্দো ইউরোপীয় ভাষা বংশ 5,000 বছরে আমাদের কিন্তু পিছিয়ে যেতে হবে। ঠিক আছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের সূত্রটা বের করার জন্য।
আচ্ছা, ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। ইউরোপ ও এশিয়ার, ঠিক আছে, ইউরোপ ও এশিয়ার কোন কোন দেশ? ইউরোপ ও মহাদেশ, ইউরোপ মহাদেশ এবং এশিয়া মহাদেশের বেশ কিছু ভাষার ধ্বনিতে শব্দে লক্ষ্য করা যায় গভীর মিল। আমি আবারও বলছি, ঘাবড়ানোর কিচ্ছু নেই। আমি খুব সহজভাবে একদম পানির মতো করে দেবো। জাস্ট লেগে থাকো, স্কিপ করার কোনো চেষ্টা করো না। খুব তথ্যবহুল একটা প্রবন্ধ, ঠিক আছে, ছোট হলেও খুব তথ্যবহুল। এই ভাষাগুলো যেসব অঞ্চলে ছিল ও এখন আছে, তার সবচেয়ে পশ্চিমে ইউরোপ আর সবচেয়ে পূর্বে ভারত ও বাংলাদেশ। আচ্ছা, ভাষাতাত্ত্বিকেরা এই ভাষাগুলোকে একটি ভাষা বংশের সদস্য বলে মনে করেন। ঠিক আছে, এই ভাষা বংশটির নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ। তোমাদের এমসিকিউ আসতে পারে যে বাংলা কোন ভাষা বংশ থেকে এসেছে। ডাইরেক্ট তোমাদের এমসিকিউ আসতে পারে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ বা ভারতীয় ইউরোপীয় ভাষা বংশ, যেটাই থাকুক সেটাই তোমরা কি জাস্ট দাগিয়ে দিবে। ওকে, ইন্দো ইউরোপীয় ভাষা বংশে আছে অনেকগুলো ভাষা শাখা, ঠিক আছে, যার একটি হচ্ছে ভারতীয় আর্য ভাষা। প্রথমেই ভারতীয় আর্য ভাষা আসেনি। আমি বলেছিলাম যে শাখাগুলোর মধ্যে আছে কেমতুক, একদম শতম, এবং ভারতে যেটা ব্যবহার করা হতো সেটা শতম ভাষা। এবং ভারতীয় ভাষাও ভারতীয় আর্য ভাষা যেখানে বলা হয়েছে, ভারতীয় আর্য ভাষা প্রথমে আসেনি। যে ভাষাটা ইউজ করা হতো সেটা হচ্ছে ভারতীয় ভাষা। যখন ভারতে আর্যরা শাসন করতে আসলো, আর্যরা একটা হিন্দু, খুবই কি বলবো উঁচু মানের হিন্দুরা যখন আসলো শাসন করতে, তাদের তাদের বলা হচ্ছে আর্য। যখন তারা আসলো তখন তাদের যে ভাষাটা সেই ভাষাটাই হচ্ছে আর্য ভাষা, ভারতীয় আর্য ভাষা। ভারতে তার আগে থাকতো হচ্ছে অসুর, হ্যাঁ, নিচু জাতের লোকজন থাকতো হচ্ছে ভারতে। যখন আর্যরা আসলো তখন উঁচু জাতের ভাষা আমরা ব্যবহার করতে শিখলাম। ভারতীয় আর্য ভাষা প্রাচীন ভাষাগুলোকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীন রূপ পাওয়া যায় হচ্ছে ঋগ্বেদের মন্ত্রগুলোতে। আসলে ঋগ্বেদ কি? ঋগ্বেদ হচ্ছে বেদের যে চারটি রূপ হয়েছে, চারটি গ্রন্থ আছে। এই চারটি বেদের যে চারটি গ্রন্থ রয়েছে, সবচেয়ে প্রাচীন গ্রন্থ হচ্ছে ঋগ্বেদ। এবং হিন্দু ধর্মে বেদের মধ্যে যে শ্লোকগুলো ব্যবহার করা হয়, ঠিক আছে, তারা যে বিয়ে বাড়িতে বা অনুষ্ঠানে তারা যে মন্ত্রগুলো উচ্চারণ করে সেগুলো কিন্তু বেদের ভাষায়, ঠিক আছে, বৈদিক ভাষা সেটা যেটাকে বলে। এই ঋগ্বেদ মূলত একটি কিন্তু হচ্ছে প্রাচীন হিন্দু গ্রন্থ। এটা মনে রাখো যে ঋগ্বেদ, প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে প্রশ্ন আসতে পারে যে ঋগ্বেদ কি। ঋগ্বেদ হচ্ছে প্রাচীন হিন্দু ধর্মের হচ্ছে গ্রন্থ, ঠিক আছে। এগুলো সম্ভবত লিখিত হয়েছিল যীশু খ্রিস্টের জন্মেরও 1000 আগে, অর্থাৎ 1000 খ্রিস্টপূর্বে। যীশু খ্রিস্ট যখন জন্মগ্রহণ করেছিল তার 1000 পূর্বে এই মন্ত্রগুলো, এই শ্লোকগুলো বৈদিক ভাষায় কিন্তু রচিত হয়েছিল বা লিখিত হয়েছিল, ঠিক আছে, আর্যরা যখন এসেছিল ভারতবর্ষে তখন, তখনকার আমলে। আচ্ছা, বেদের শ্লোকগুলো পবিত্র বিবেচনা করে তার অনুসারীরা এগুলো মুখস্থ করে রাখতো, মানে মন্ত্রগুলো মুখস্থ করে রাখতো। হিন্দুরা যে এই মন্ত্রগুলো এখনো বেদের গ্রন্থে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্রগুলো কিন্তু মুখস্থ করে রাখতো এবং লিখিত, ঠিক আছে। এবং বেদে যে এই শ্লোকগুলো রয়েছে তার যে একটা ভাষা, সেই ভাষা কিন্তু হচ্ছে বেদের ভাষা বা বৈদিক ভাষা, এটাকেই কিন্তু বলে। আচ্ছা, ঠিক আছে। হুম, শতাব্দীর পর শতাব্দী কেটে যেতে থাকে, মানুষ দৈনন্দিন জীবনে যে ভাষা ব্যবহার করত বদলে যেতে থাকে। সে ভাষার কিন্তু সেটাই ধর্ম, যে বদলে যাওয়া। একসময় সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে বেদের ভাষা। বেদের ভাষা কিন্তু আসলে খুব কঠিন। যারা মন্ত্র পুরোহিত পণ্ডিতরা যখন মন্ত্র উচ্চারণ করে তাদের তোমরা একটু জিজ্ঞেস করে দেখবে, সেই ভাষাটা কিন্তু খুব একটা সহজ নয়, খুব একটা কঠিন ভাষা, ঠিক আছে। এবং তখনকার কিন্তু সেই ভাষাটাই কিন্তু তারা ব্যবহার করতো। তখন তারা দেখছে যে না, এই ভাষা খুব ব্যবহার করা কঠিন হয়ে যাচ্ছে। হুম, যেমন ধরো যে টিউবওয়েল, হ্যাঁ, আমরা কিন্তু টিউবওয়েল বলতে চাই না, আমরা কি বলি টিবল। বাঙালি একটু সহজ সরল একটু পছন্দ করে বেশি, ঠিক আছে, শর্টকাট যেটাকে বলে। এবং শর্টকাট আমি ব্যবস্থা রেখেছি চার্টের মাধ্যমে, খুব সুন্দরভাবে আমি ডিটেইলসে বোঝাবো, ঠিক আছে। এখন না, ভিডিওটার পরে, ভিডিওটার শেষের দিকে তোমরা এইটুকু আমি ভালো করে বুঝিয়ে দেই, তাহলে ওটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তখন ব্যাকরণবিদরা নানা রকম বিধিবদ্ধ করে একটি মানসম্পন্ন ভাষা সৃষ্টি করেন। এই ভাষার নাম হচ্ছে সংস্কৃত, ঠিক আছে, যেটা বলছিলাম। তো বৈদিক ভাষা থেকে আসলো সংস্কৃত, ঠিক আছে। প্রথমে কোন ভাষাটা? ভারতীয় আর্য ভাষা। সেই ভারতীয় আর্য ভাষার ভাষা কি ছিল?
বৈদিক ভাষা ছিল বা বেদের ভাষা ছিল, সেই ভাষা থেকে কি আসলো, সংস্কৃত ভাষা আসলো। স্টেপ বাই স্টেপ জাস্ট এভাবে মনে রাখো, ঠিক আছে? খ্রিস্টপূর্ব 400 অব্দের আগে এই ভাষা লিপিবদ্ধ হয়েছিল। বৈদিক ভাষা 1000 বছর আগে, আর হচ্ছে এই সংস্কৃত ভাষা আছে 4000 বছর আগে, যীশু খ্রিস্টের জন্মের আগে, ঠিক আছে? যিশুর জন্মের আগেই পাওয়া যায় ভারতীয় আর্য ভাষার 3টি স্তর। ভারতীয় আর্য ভাষার কয়টি স্তর পাওয়া যায় যীশু খ্রিস্টের জন্মের আগেই? 3টি স্তর। এমসিকিউ জাস্ট দাগিয়ে রাখো। প্রথম স্তরটি যেটা বলেছিলাম সেটা হচ্ছে বৈদিক ভাষা বা বৈদিক সংস্কৃত ভাষা। খ্রিস্টপূর্ব 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দে ভাষার কাল। তারপর এই কালগুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কালগুলো 1200 অব্দ থেকে খ্রিস্টপূর্ব 800 অব্দ এই ভাষার কাল। তারপর পাওয়া যায় হচ্ছে সংস্কৃত ভাষা। এই তারপর সংস্কৃত ভাষা থেকে যেটা আসছে, সেই সংস্কৃত ভাষা থেকে যখন এটা এই ভাষাটাও যখন মানুষ বলতে পারছিল না, তখন কিন্তু মানুষ প্রাকৃত ভাষাটাকে কিন্তু বেছে নেয়। মানুষের মুখে মুখে এই প্রাকৃত ভাষাটা কিন্তু ছড়িয়ে পড়ে, ঠিক আছে? আচ্ছা, খ্রিস্টপূর্ব 800 অব্দের দিকে এটি সম্ভবত বিধিবদ্ধ হতে থাকে, এবং খ্রিস্টপূর্ব 400 অব্দের দিকে আহ ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। এটা অনেকে বুঝতে পারে না যে পাণিনিরটা কি। আসলে পাণিনির একজন পণ্ডিত, যিনি হচ্ছেন ব্যাকরণবিদ। পাণিনির হচ্ছে নাম, ঠিক আছে? পাণিনির হচ্ছে নাম, ব্যাকরণবিদ পাণিনির হাতেই এটি চূড়ান্তভাবে বিধিবদ্ধ হয়। কার হাতে? ব্যাকরণবিদ পাণিনির হাতে কি চূড়ান্ত হয়? সংস্কৃত ভাষাটা চূড়ান্ত হয়, বিধিবদ্ধ হয়, ঠিক আছে? বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা। তো এই ভাষাগুলোকে কি বলা হয়? প্রাচীন ভারতীয় আর্য ভাষা, যেগুলো যেহেতু সেখান থেকে কি সৃষ্টি। প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। একটু জাস্ট মনে রাখতে হবে যে বৈদিক ও সংস্কৃতকে বলা হয় প্রাচীন ভারতীয় আর্য ভাষা, আর প্রাকৃত ভাষাগুলোকে বলা হয় মধ্য ভারতীয় আর্য ভাষা। আমি খুব ডিটেইলি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তো স্কিপ করলে হবে না। স্কিপ করলে কি হবে, আমি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বুঝাবো সেগুলো তোমরা বুঝতে পারবে না, এবং পরীক্ষার সময় কি হবে, এমসিকিউ ভালো করে দিতে পারবে না, ঠিক আছে? এমসিকিউ সৃজনশীল যেটাই বলো, এমসিকিউ সিকিউ। আচ্ছা, মোটামুটি ভাবে খ্রিস্টপূর্ব 450 অব্দ থেকে 1000 খ্রিস্টাব্দ পর্যন্ত এই ভাষাগুলো কথ্য লিখিত ভাষারূপে ভারতের বিভিন্ন স্থানে প্রচলিত থাকে। এই প্রাকৃত ভাষাগুলোর শেষ স্তরের নাম অপভ্রংশ, অর্থাৎ যা খুব বিকৃত হয়ে গেছে। অপভ্রংশ অর্থ মানে কি? যদি বলা হয় যে অপভ্রংশ বলতে কি বোঝো, তো যেটা বিকৃত হয়ে যায় সেটাই হচ্ছে অপভ্রংশ। অপভ্রংশটা কি আমি চার্টে খুব সুন্দরভাবে তোমাদের বোঝাই দেবো। আচ্ছা, বিভিন্ন অপভ্রংশ থেকে উৎপন্ন হয়েছে নানান আধুনিক ভারতীয় আর্য ভাষা, বাংলা, হিন্দি, গুজরাটি, মারাঠি, পাঞ্জাবি প্রভৃতি ভাষা, ঠিক আছে? জাস্ট মনে রাখতে হবে যে যে অপভ্রংশ থেকে কি কি ভাষার সৃষ্টি হয়েছে। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় মনে করেন পূর্ব মাগধী অপভ্রংশ থেকে উদ্বুদ্ধ হয়েছে বাংলা। তার কার মতে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগধী অপভ্রংশ থেকে উদ্বুদ্ধ হয়েছে বাংলা ভাষা আর আসামি ও উড়িয়া ভাষা। তাই বাংলার সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক আসামি ও উড়িয়া। যারা আসামে গিয়েছিলে বা ভারতে আছো বর্তমানে, আসামে বা উড়িয়ায়, তার বাংলা ভাষার সঙ্গে বেশ মিল আছে, তবে একদম যে মিল সেটা নয়, কাছাকাছি, ঠিক আছে? আর কয়েকটি ভাষার ঘনিষ্ঠ আত্মীয় রয়েছে বাংলার সঙ্গে, কেননা সেগুলো জন্মেছিল কিন্তু মাগধী অপভ্রংশের অন্য দুটি শাখা থেকে, ঠিক আছে? ওই একটু ভিন্ন মত পোষণ করেন তিনি। আচ্ছা দাঁড়াও, ওই ভাষাগুলো হচ্ছে মৈথিলি, মাগধী, ভোজপুরিয়া, ঠিক আছে? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে অবশ্যই একটি ভিন্ন মত প্রকাশ করেন। এখানে দুইটি মত পাওয়া যায়। সেটা হচ্ছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা মত, আরেকটা মত পাওয়া যায় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ। এবং বাংলাদেশে ভাষাবিদ আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আমরা যেটা তিনি দিয়ে থাকেন গবেষণা থেকে, সেটাই আমরা কিন্তু বেশি গ্রহণ করে থাকি, ঠিক আছে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথাগুলো কিন্তু আমরা বেশি গ্রহণ করে থাকি, তার গবেষণার যে ফলগুলো কিন্তু আমরা বেশি গ্রহণ করে থাকি বাংলাদেশের ক্ষেত্রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার উৎপত্তি সম্পর্কে একটু ভিন্ন মত প্রকাশ করেন। যে যখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন যে পূর্ব মাগধী অপভ্রংশ থেকে বাংলার উৎপত্তি, তিনি একটু পরিবর্তন করেন, যে তার মতে যে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে গৌড়ী প্রাকৃত থেকে। ভারতবর্ষে গৌড়ী সেই আমলে একটা অঞ্চল ছিল, গৌড়ী। সো গৌড়ী অঞ্চলে যে ভাষাটা ইউজ করা হতো, সেই তার মতে হচ্ছে যে এই গৌড়ী প্রাকৃত থেকে বাংলা ভাষার উৎপত্তি। ঘাবড়ানোর কিছু নেই, জাস্ট একটু মনে রাখো, আমরা একদম শেষ। তিনি মনে করেন গৌড়ী প্রাকৃতেরই পরিণত অবস্থা, গৌড়ী অপভ্রংশ থেকে উৎপত্তি ঘটেছে বাংলা ভাষার। শেষ কিন্তু প্রবন্ধ। তো অনেকেই বুঝতে পারোনি, আমি বুঝতে পারছি। আমি একটা এখন একদম চার্টে চলে যাব। চার্টটা হচ্ছে কি, আমি চার্টে খুব সুন্দর করে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি ওখানে। আচ্ছা ওখানে চলো।
ঠিক আছে, আমরা কি বলেছিলাম যে কোন ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি? সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে ভাষার হচ্ছে বাংলা ভাষার উৎপত্তি। তার দুটি শাখা পাওয়া যায়, সে দুই শাখা হচ্ছে শতম এবং কেন্তুম। এটা একটু জাস্ট টাইপিং মিস্টেক হয়ে গেছে, এটা শতম আর এটা হচ্ছে কেন্তুম হবে, কেন্তুম, কেন্তুম। তোমরা এটি স্ক্রিনশট দিয়ে দিয়ে রাখতে পারো, ঠিক আছে? শতম এবং কেন্তুম। কেন্তুমে ব্যবহার করা হতো পশ্চিম দিকে ব্যবহৃত অন্যান্য ভাষা, মানে পশ্চিম দিকে মানে ইউরোপীয় দেশগুলোতে এই কেন্তুম ভাষাটা ইউজ করা হতো, আর পূর্ব দিকে বাংলা বা ভারত সেই অঞ্চলগুলোতে এই শতম ভাষাটা কিন্তু ব্যবহার করা হতো। সেই শতম ভাষা ব্যবহার করতে শতম ভাষার কিছু শাখা রয়েছে, তার মধ্যে শাখা হচ্ছে ভারতীয় একটা শাখা, এবং ভারতীয়রা বাংলা এবং ভারতে এই ভারতীয় ভাষায় কথা বলতো। সেই ভাষা কথা বলতে বলতে যখন আর্যরা আসলো, ঠিক আছে, আর্যরা আসার পরে ভারতের সঙ্গে আরেকটা ভাষা যুক্ত হয়, সেটা হচ্ছে ভারতীয় আর্য ভাষা। সেটা কি? ভারতীয় আর্য ভাষা। দেখো স্ক্রিনে দেখো, ভারতীয় আর্য, আর্য ভারতীয় ভাষা, যেটাই বলো। এখন এই আমি বলেছিলাম যে ভারতীয় আর্য ভাষা থেকে আহ, কয়টা স্তর, ভারতীয় আর্য ভাষার কয়টা স্তর? তিনটি স্তর। তার মধ্যে একটা হচ্ছে কি বৈদিক ভাষা, তারপরে বৈদিক ভাষা থেকে আসলো কি সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষা থেকে আসলো কি প্রাকৃত ভাষা। হ্যাঁ, ঠিক আছে। এই প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষা, আমি বলছিলাম যে আঞ্চলিক ভাষাকে কি বলা হয়? প্রাকৃত ভাষা। মানুষের মুখে মুখে যে ভাষাটা, সেটা হচ্ছে কিন্তু প্রাকৃত ভাষা। তো ভারতে অনেকগুলো অঞ্চল ছিল, যার মধ্যে হচ্ছে মাগধী, মাগধ বা গৌড়, এই মাগধ বা গৌড়, সেই অঞ্চলগুলোতে যে ভাষা, তার মধ্যে হচ্ছে মাগধী ভাষা আর গৌড়ীয় ভাষা, ঠিক আছে? মাগধী ভাষা আর গৌড়ীয় ভাষা। তো আমরা দুইটা মত পাই, যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে মাগধী প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন যে গৌড়ীয় প্রাকৃত অপভ্রংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি, ঠিক আছে? আর সংস্কৃত তো কিন্তু তোমরা জানো হচ্ছে অপরিবর্তনীয়। এখানে আরেকটা কথা হচ্ছে যে মাগধী এবং গৌড়ীয় যে প্রাকৃত ভাষাটা রয়েছে, সেটাও কিন্তু আরেকটু বিকৃত হয়, ঠিক আছে? আরেকটু বিকৃত হয়ে সেটা কি উৎপন্ন করে? আরেক বিকৃত মানে কি? অপভ্রংশ। আরেকটু অপভ্রংশ হয়, উৎপন্ন করে হচ্ছে এই দেখো বঙ্গ কামরূপী নামে একটা ভাষা। মূলত তোমার যদি কোশ্চিন আসে, এটাও কোশ্চিন আসতে পারে, মূলত কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি? তখন কিন্তু যদি বলে মূলত কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি, তখন আসলে বলতে হবে যে বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী আসলে মাগধী এবং গৌড়ীয় অপভ্রংশের মাধ্যমে বিকৃত হয়ে তৈরি হয়ে হচ্ছে বঙ্গ কামরূপীতে, এবং বঙ্গ কামরূপী থেকেই কিন্তু উৎপন্ন হয় বাংলা ভাষা। তারপর আশা আশা কি এটা, বাংলা ভাষা, উড়িয়া ভাষা, ঠিক আছে, আসামীয় ভাষা। তো এই বঙ্গ কামরূপী থেকে কিন্তু এগুলা কিন্তু উৎপন্ন হয়, এবং বঙ্গ কামরূপী থেকে উৎপন্ন হয় কি বাংলা। তো এখানেই কিন্তু চ্যাপ্টার ক্লোজ করে দিতে হবে আমাদেরকে, এর থেকে বেশি জানার কোনো দরকার নেই। তো এই চার্টগুলা তোমরা স্ক্রিনশট দিয়ে আমার রাখতে পারো, যে এটা হচ্ছে প্রথম, যে ভাষা বংশ, কোন ভাষা বংশ থেকে যদি এমসিকিউ আসে কোন ভাষা বংশ থেকে হচ্ছে বাংলার উৎপত্তি, সো বলে দিতে হবে যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে বাংলা ভাষার উৎপত্তি। তারপর দুটি মত আমরা দেখতে পাই, যে মাগধী প্রাকৃত, আর একটা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। তো একটু মনে রাখতে হবে যে সুনীতি কুমার চট্টোপাধ্যায় যেটা বলেছেন সেটা হচ্ছে মাগধী, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেটা বলেছেন সেটা হচ্ছে গৌড়ীয়। হ্যাঁ, এবং সেটা অপভ্রংশের মাধ্যমে পরিবর্তিত হয়, সেটা তৈরি হয় বঙ্গ কামরূপী, যেটা তোমাদের সিলেবাসভুক্ত নয়, তবে তোমরা জেনে রাখো, পরবর্তীতে কাজে লাগবে, ঠিক আছে? তোমরা যখন উপরের ক্লাসে উঠবা, তখন বঙ্গ কামরূপী সম্পর্কে জানতে পারবা, এবং মূলত কিন্তু বঙ্গ কামরূপী থেকে কিন্তু বাংলা ভাষার উৎপত্তি। সো আজকে অনেক ডিটেলসে অনেক কিছু কথা বলা হলো। যারা বুঝতে পারোনি তারা অবশ্যই কমেন্ট করে জানা। আমি আরেকটা দেখছি যে ভিডিওগুলো দেখার পরে তোমরা কমেন্ট করো না, এটা কেমন কথা? তুমি যদি কমেন্ট না করো, আমি তোমার তো প্রশ্নগুলা, হ্যাঁ, তুমি যদি আমাকে প্রশ্ন না করো, আমি উত্তর দিব কেমনে? আমি যতটুকু আমি যতটুকু পারি, বা আমি যতটুকু চেষ্টা করি, তোমাদের কথায় কথায় সমস্যা হতে পারে, সেই সমস্যাগুলোর কথা আমি বলি, ঠিক আছে, এবং তোমাদের ক্লিয়ার করার চেষ্টা করে। এরপরও যদি তোমাদের সমস্যা থেকে থাকে, হ্যাঁ, সমস্যা থাকতেই পারে, মানুষ মানে কিন্তু সমস্যার কোনো শেষ নেই, সমস্যা থাকতে পারে, সেই সমস্যাগুলো কমেন্ট করে জানাতে পারো। এবং এবং ভিডিওটা যে দেখছো, যদি ভালো লাগে একটা লাইক বাটন হিট করে দাও না, যাতে এই লাইক বাটন হিট করে দাও আর সাবস্ক্রাইব বাটন হিট করে দাও, যেহেতু আমি যদি পরে ক্লাসগুলো নেই, তাহলে তোমরা ক্লাসগুলো তাড়াতাড়ি পেয়ে যাবে। এবং কোনো ক্লাস নিলেই যদি কন্টেন্ট আমি ক্রিয়েট করে থাকি, অটোমেটিক্যালি সার্চ বক্সে তোমরা চলে আসবে, ঠিক আছে? আর
এই যে যদি ভিডিওটা ভালো লাগে থাকে, ইনফরমেশন গুলো যদি খুব ভালো মনে হয়, তাহলে কিন্তু নিজের মধ্যে রাখলে হবে না ভাই। এগুলা নিজের মধ্যে রাখলে কিন্তু তুমি ভুলে যাবা, একদিন পড়বা, 2 দিন পড়বা, 3 দিনের দিন কিন্তু ভুলে যাবা। সো ইনফরমেশন গুলো বন্ধুদের কাছে পৌঁছে দাও। দেখবা যে বন্ধুরা যখন এগুলা নিয়ে কালচার হবে, তোমাদের মধ্যে যখন আলোচনা হবে, তখন নতুন নতুন বিষয় তোমরা আবিষ্কার করতে পারবা। এভাবে কিন্তু গবেষণা শুরু হয়। এবং যখন যখন আবিষ্কার করবা, এগুলো চর্চা করবা, বেশি বেশি চর্চা করবো, তখন কিন্তু মাথায় থাকবে। সো বেশি বেশি শেয়ার করো, লাইক বাটনে হিট করো, তাহলে দেখবা যে তোমাদের পড়াগুলো আরো ইন্টারেস্টিং হতে চলেছে। এবং আমার সাথে লেগে থাকো, ইনশাল্লাহ বেটার কিছু বেনিফিট তোমাদের দিতে পারবো। সো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।